দেখছেন সেরা 10 জয়িতা রয়েছে আপনাদের সঙ্গে। দল যাকে যোগ্য মনে করে তাকেই দায়িত্ব দেওয়া হবে, এমনটাই বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দল যাকে যোগ্য মনে করবে তাকেই দায়িত্ব দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, আমাকে দায়িত্ব দেওয়া হয় তাহলে আমি প্রত্যাশা পূরণের চেষ্টা করছি। জাতীয় কর্মসমিতির বৈঠক এবং দায়িত্ব বন্টন নিয়ে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, ঠিক কি জানিয়েছেন, তিনি কি মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? মূলত দুটি বিষয়ে উনি মন্তব্য করেছেন। একটি বিষয় হচ্ছে গিয়ে তার জাতীয় কর্মসমিতির যে সম্প্রতি বৈঠক হয়ে গিয়েছে সেই বৈঠক নিয়ে, এবং তার পাশাপাশি সাংগঠনিক রদবদল নিয়ে। তিনি খুব স্পষ্টভাবেই জানিয়েছেন যে জাতীয় কর্মসমিতির যে বৈঠক, বৈঠকে এই তার দল বিভিন্ন জনকে বিভিন্ন দায়িত্ব দিয়েছেন। বেশ কয়েকটি কমিটি গঠন করা হয়েছে, শৃঙ্খলা রক্ষা কমিটি সহ আরো বেশ কয়েকটি কমিটি। এই প্রত্যেকটি ক্ষেত্রে তার বক্তব্য যে যাকে পার্টি সেই দায়িত্বের পক্ষে যোগ্য বলে মনে করেছে তাকে প্রয়োজনীয় দায়িত্ব দেওয়া হয়েছে, এবং এক্ষেত্রে দল যদি কোনো সিদ্ধান্ত নেয় তাহলে আগামী দিনে দলের দেওয়া সেই দায়িত্ব প্রমাণ করার দায়িত্ব এখন যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তারই। এর আগে যখন তাকে কোনো দায়িত্ব দেওয়া হয়েছে তিনি সর্বদা চেষ্টা করেছেন দল তার কাছে যে প্রত্যাশা রেখেছে সেই প্রত্যাশা পূরণ করার। ফলে আজ এক্ষেত্রেও তিনি প্রত্যাশা করেন যে দল এই যাকে যে দায়িত্ব দিয়েছে সেই সংক্রান্ত বিষয়ে তারা তাদের বেস্ট এফোর্টটা দেবেন, সেটাই প্রত্যাশা রাখছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পাশাপাশি সাংগঠনিক রদবদল নিয়ে তিনি এর আগেও আমরা জানতে পেরেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুনির্দিষ্ট কিছু চিন্তা ভাবনা ছিল, সেই সংক্রান্ত তিনি কিছু সুপারিশও দিয়েছিলেন। সেই সাংগঠনিক রদবদল সংক্রান্ত বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি তার কাজ করেছেন, এখন দলের উপর নির্ভর করছে যে তার দেওয়া পরামর্শ বাস্তবায়িত হবে কিনা, সেটাকে প্রয়োজনীয় সেই অনুযায়ী তার দেওয়া পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরিবর্তন করা হবে কিনা সাংগঠনিক ক্ষেত্রে, সেটা দল সিদ্ধান্ত নেবে। তিনি সেপ্টেম্বরেই তার রিপোর্ট জমা দিয়েছেন বলে জানিয়েছেন। এবার সেক্ষেত্রে বাকিটা দলের উপর নির্ভর করছে, দলের শীর্ষ নেতৃত্বের উপর নির্ভর করছে যে তার সেই দেওয়ার সুপারিশ দল কিভাবে সাংগঠনিক রদবদলের ক্ষেত্রে বাস্তবায়িত করবে। জয়িতা, ধন্যবাদ জানাবো অঙ্কুরদা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। বাংলাদেশের ঘটনায় আন্তর্জাতিক সমর্থন জোগাড় করতে হবে, ভারত সরকারের কাছে দাবি আরএসএস এর। বাংলাদেশের যে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে, হিন্দুদের ওপরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। বাংলাদেশের ঘটনায় আন্তর্জাতিক সমর্থন জোগাড় করতে হবে, এমনটাই দাবি আরএসএস এর। ভারত সরকারের কাছে দাবি আরএসএস এর। বাংলাদেশের উত্তাল পরিস্থিতি নিয়ে এবং হিন্দু নিগ্রহের যে অভিযোগ বারবার সামনে আসছে, সেই নিয়ে এবার সরব হয়েছে আরএসএস। ভারত সরকারের উপযুক্ত পদক্ষেপ নিতে হবে, এমনটাই দাবি করা হয়েছে আরএসএস এর তরফ থেকে। এ বিষয়ে বিস্তারিতভাবে জানবো, আমাদের সঙ্গে অঞ্জনদা, কি দাবি করা হয়েছে ঠিক? দেখো, বাংলাদেশের ঘটনা নিয়ে প্রকাশ্যে বিবৃতি দিয়েছে আজ আরএসএস। নাগপুর থেকে তারা এই ব্যাপারে তাদের স্পষ্ট বক্তব্য জানিয়েছে, এবং বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যেভাবে আক্রমণ হচ্ছে তারা নিন্দা করেছেন। শুধু তাই নয়, তারা এ বিষয়ে বাংলাদেশ সরকারকে কঠোর মনোভাব নেওয়ার দাবিও করেছেন। কিন্তু যেটা উল্লেখযোগ্য যে ভারত সরকারের কাছে আলাদা করে আরএসএস দাবি করেছে যে বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে, তাদের সম্পত্তির ওপর আক্রমণ হচ্ছে, এ ব্যাপারে আন্তর্জাতিক মহলে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে সমর্থন জোগাড় করতে হবে। এবং শুধু তাই নয়, তারা এও দাবি করেছেন যে যারা আক্রান্ত হচ্ছেন প্রয়োজনে তাদেরকে পাশে ভারত সরকারকে দাঁড় করাতে হবে। নিঃসন্দেহে আরএসএস এই দাবি কেন্দ্রীয় সরকারের ওপর অন্য একটা রাজনৈতিক মাত্রা বহন করছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ জানাবো অঞ্জনদা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, প্রেসিডেন্সি জেল থেকে বেরোলেন কুন্তল ঘোষ। শর্ত সাপেক্ষে কুন্তলকে জামিন দেয় সুপ্রিম কোর্ট, এবং তারপরে তিনি তার জেল মুক্তি। আজকে 2023-এর 20শে জানুয়ারি কুন্তলকে গ্রেপ্তার করে ইডি। নিয়োগ দুর্নীতিতে মামলায় প্রায় 2 বছর
জেলে ছিলেন এবং অবশেষে জেল মুক্তি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। 2023-এর জানুয়ারিতে গ্রেপ্তার করা হয়, তারপরে 2 বছর জেলে ছিলেন তিনি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি প্রতিক্রিয়া জেল থেকে বেরিয়ে কুন্তল ঘোষের, কি প্রতিক্রিয়া? দেখো, কুন্তল ঘোষ কোন রকম প্রতিক্রিয়া দিতে তিনি চান, কিন্তু তিনি বলেছেন যে শুধুমাত্র তিনি ভালো রয়েছেন, হাত দেখিয়ে তিনি এমনটাই বলেছেন মিডিয়ার উদ্দেশ্যে। এবং তোমাকে জানিয়ে রাখি যে এর আগে আমরা দেখেছিলাম যে আগের সপ্তাহে তিনি ইডির কেসে জামিন পেয়েছে এবং গতকালকে যেটা দেখা গেল যে সিবিআই কেসেও কিন্তু তিনি জামিন পেয়েছেন এবং দুটোই কিন্তু অ্যাপেক্স কোর্ট থেকে অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন। এবং আজকে তার যে সমস্ত ডকুমেন্টাল যে প্রসিডিওর গুলো থাকে সেই প্রসিডিওর শেষ করে আজকে প্রেসিডেন্সি জেল থেকে তিনি জামিনে মুক্ত হয়েছেন। ধন্যবাদ জানাবো রিয়া। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি। এগরার দিকে নজর রাখবো। এগরায় বিজেপি থেকে বহিষ্কারের পর তৃণমূলে যোগদান, 2 বহিষ্কৃত বিজেপি নেতা তৃণমূলে যোগদান এবং অস্বস্তিতে বিজেপি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুব্রত পাত্র। সুব্রত, জানাচ্ছেন যারা দল বদল করলেন। হ্যাঁ দেখো, তোমাকে প্রথমেই বলে রাখবো, আমরা গতকালই কলকাতা টিভির পর্দাতে দেখিয়েছিলাম যে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের 5 নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধূসুরদায় বিজেপির পঞ্চায়েত সদস্য এবং বুথ সভাপতিকে গতকাল ওই অঞ্চলেরই বিজেপি নেতৃত্বরা দল বিরোধী কাজের জন্য তাদেরকে বহিষ্কৃত করেছিল। তারপরেই দেখা গেল যে 24 ঘন্টা কাটতে না কাটতেই আজকে দেখা গেল ওই ধূসুরদা বুথেই তৃণমূল কংগ্রেসের একটি কর্মী সভা অনুষ্ঠিত হয়। সেই কর্মী সভাতেই বিজেপির বহিষ্কৃত যে নেতা অর্থাৎ যিনি হচ্ছেন রাজারাম মণ্ডল এবং বুথ সভাপতি পঞ্চানন বেরা, তারা এসে তৃণমূল কংগ্রেসের হাত থেকে দলীয় পতাকা নিলেন। দলীয় পতাকা তুলে দিলেন এগরার বিধানসভার বিধায়ক তরুণ কুমার মাইতি এবং সাথে ছিলেন অন্যান্য তৃণমূল নেতৃত্বগণ। এই নিয়ে যেহেতু পূর্ব মেদিনীপুর শুভেন্দু অধিকারীর গড় বলে প্রকাশ্যেই সবাই জানে, সেই জায়গা থেকে বিজেপির গোষ্ঠীকন্দল এবং বিজেপির যে অন্তর্দ্বন্দ্ব তা প্রকাশ্যে আবার চলে এলো এগরার পাঁচল এলাকায়। শুধু তাই নয়, আমরা দেখেছি গত কয়েক মাস ধরেই এগরা বিধানসভা এলাকায় বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত, তারপর মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েত, তারপর সর্বোদয় গ্রাম পঞ্চায়েত, বিভিন্ন পঞ্চায়েত থেকে দলে দলে বিজেপির নেতৃত্বরা কর্মীরা তারা সবাই এসে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। আমরা গত কয়েকদিন আগেই দেখিয়েছিলাম এগরা 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির যে অনাস্থা ছিল সেই অনাস্থাতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে। এই নিয়ে দেখা যাচ্ছে এগরা বিধানসভা এলাকায় বিজেপির গোষ্ঠীকন্দল প্রকাশ্যে চলে আসছে। ধন্যবাদ জানাবো সুব্রত। সেরা 10-এর সময় এখন বিরতি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো যে খবরের দিকে। ফের বিতর্কে তৃণমূল সাংসদ সৌগত রায়। বাংলাদেশ নিয়ে সংসদে আলোচনা চান সৌগত। দলের অনুমতি না নিয়েই আলোচনা চেয়ে নোটিশ। অনুমতি না দেওয়ায় ক্ষুব্ধ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই বিষয়ে সৌগত রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করেননি তিনি। বাংলাদেশ নিয়ে বরাবরই নীরব থেকেছে তৃণমূল। স্বয়ং মুখ্যমন্ত্রীও কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকেই ভারতের অবস্থান বলে মেনে নেওয়ার কথা জানিয়েছেন। এ বিষয়ে দলের অবস্থান যে এক প্রকার স্পষ্ট তা নির্দিষ্ট করে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু দলের লোকসভা কমিটিকে এড়িয়ে বাংলাদেশ নিয়ে আলোচনা চেয়ে লোকসভায় নোটিশ দেওয়ার অভিযোগ উঠেছে দমদমের সাংসদ সৌগত রায়ের বিরুদ্ধে। দলকে কার্যত অন্ধকারে রেখে সংসদে নোটিশ দেওয়ার ঘটনায় শুরু হয়েছে চর্চা। এ বিষয়ে দলের অন্দরে ক্ষোভ প্রকাশ করেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তির মুখে পড়বেন কিনা সাংসদ, উঠছে প্রশ্ন। সম্প্রতি তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে সংসদ, বিধানসভা এবং দলের অভ্যন্তরের শৃঙ্খলার জন্য 3টি কমিটি গড়ে দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই দলবিরোধী কার্যকলাপের অভিযোগে শোকজ করা হয় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে। ইতিমধ্যেই তিনি জবাবও দিয়েছেন। তাহলে সৌগত রায়ের বিরুদ্ধেও পদক্ষেপ করা হবে না কেন, প্রশ্ন তুলেছে দলেরই একাংশ। যদিও এই ব্যাপারে তৃণমূল সাংসদের সঙ্গে কলকাতা টিভির তরফে যোগাযোগ করা হলেও তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। কলকাতা টিভি। অন্যদিকে রাজ্যসভায় শেষ বেঞ্চে বসার আবেদন সুখেন্দু শেখর রায়ের। সামনের সারি থেকে পিছনের সারিতে বসতে চান তৃণমূলের রাজ্যসভার সদস্য। সুখেন্দু শেখরের আবেদনে জল্পনা তৃণমূলের অন্তরে। কৌশলে দলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন তিনি রাজনৈতিক মহলের। বিধায়ক হুমায়ুন কবিরের পর এবার সাংসদ সুখেন্দু শেখর রায়। দলের প্রবীণ নেতার বিরুদ্ধে এবার দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। দলীয় সূত্রে খবর, আরজিকর কাণ্ডের সময় থেকেই বিদ্রোহী ভূমিকায় দেখা গিয়েছিল তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়কে। তারপর থেকেই দলের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়। সম্প্রতি দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে সুখেন্দুকে না ডাকার পর সেই জল্পনা আরও দৃঢ় হয়। দলের সঙ্গে সুখেন্দু শেখরের যে দূরত্ব বেড়েছে তা আরও স্পষ্ট হয়েছে রাজ্যসভার সাংসদের একটি চিঠি ঘিরে। সূত্রের খবর, তৃণমূলের সাংসদ হিসেবে এতদিন রাজ্যসভার সেকেন্ড বেঞ্চে বসতেন সুখেন্দু। সম্প্রতি রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে চিঠি দিয়ে তিনি নিজের আসন পরিবর্তনের অনুরোধ করেছেন। সেকেন্ড বেঞ্চের পরিবর্তে তিনি পিছনের সারিতে বসতে চেয়েছেন। এই চিঠির পর থেকেই সুখেন্দুও যে দলের সঙ্গে দূরত্ব বজায় রাখতে চাইছেন সেটাও এক প্রকার স্পষ্ট হয়। যদিও কলকাতা টিভির তরফ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছু বলতে রাজি হননি। কলকাতা টিভি। ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে পথে নামল তৃণমূলের সংখ্যালঘু মোর্চা। শনিবার রানী রাসমণি রোডে সংখ্যালঘু সেলের ডাকে বিশাল জমায়েত হয়। রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু মানুষ আসেন। বেশ কয়েকটি মিছিলও আসে। সমাবেশে ভাষণ দেন সংখ্যালঘু সেলের সভাপতি মোশাররফ হোসেন, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। মোশাররফ হোসেন বলেন, এই বিল আইনে পরিণত হলে সংখ্যালঘুদের মারাত্মক ক্ষতি হবে। সংখ্যালঘুদের সম্পত্তি রক্ষার জন্য আমরা শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব। আমরা কোর্ট কি করছে জানি না, এটাতে আমাদের মুসলিম মানুষজন তাদের সম্পত্তি রক্ষাতে, তাদের অধিকারকে রক্ষাতে প্রয়োজনে রক্ত দিয়ে, রক্তের কসম খেয়ে মাঠে নামবে। কিন্তু এই সম্পত্তি বিজেপিকে ঘুরপথে অশুভ শক্তি এনে ব্যাকডোর দিয়ে অন্ধকার গলি খুঁজছে বিজেপি এই সম্পত্তি দখল করার। সে স্বপ্ন, রঙিন স্বপ্ন তাদের বাস্তবায়িত হবে না বলে এটা আমরা মনে করছি। কল্যাণ বলেন, রাজ্যগুলির সঙ্গে কোনো আলোচনা না করে সংসদে এই বিল আনা হয়েছে। জেপিসির বৈঠকে যে তার সঙ্গে ওয়াকফ বিল নিয়েই কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পালের বিরোধ হয় সে কথাও তুলে ধরেন তিনি। মোদিজি, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় দেখাতে পারবেন না। এই বিলে ওয়াকফের সংজ্ঞা বদলানো হয়েছে। আজ যদি মোদিজি আপনি অন্ধ হয়ে যেতে চান, ভারতবর্ষের সংবিধানকে আপনি সম্মান দেন না, ভারতবর্ষের সংবিধানকে বোঝার মতো ক্ষমতা আপনার নেই। তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি মোশাররফ হোসেন জানান, এই বিলের প্রতিবাদে এরপর জেলায় জেলায় আন্দোলন শুরু হবে। কলকাতা টিভি। বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারির প্রতিবাদে উত্তাল এপার বাংলাও। এবার গ্রেপ্তারি ঘিরে বাংলাদেশে হিংসার পরিবেশ সৃষ্টি হয়েছে, তাতে উদ্বিগ্ন ভারতের সীমান্তবর্তী জেলার মানুষজন। তাদের অনেকের আত্মীয় স্বজন বাংলাদেশে থাকেন। উদ্বেগের চিত্র উঠে এসেছে বিভিন্ন জেলা থেকে। বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তার, সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার, তার আঁচ এসে পড়েছে বাংলাতেও। শনিবার আলিপুরদুয়ার সনাতন জাগরণ সমিতির আহ্বানে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। চিন্ময় কৃষ্ণের নিঃশর্ত মুক্তির দাবিতে জেলা শাসককে দেওয়া হয় স্মারকলিপি। আলিপুরদুয়ার বিএমএস ময়দান থেকে মিছিল করে ডুয়ার্স কর্নার সামনে অবস্থান বিক্ষোভ করেন সংগঠনের সদস্যরা। তাদের দাবি, বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক সরকারের আমলে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, মঠ মন্দির ভেঙে দেওয়া হচ্ছে। বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে অন্তর্বর্তী সরকারকে। প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই ওপার বাংলায় হিন্দুদের উপর নির্যাতনের নিয়ে এবার ফের পড়শি দেশকে রাষ্ট্রীয় দায়িত্ব মনে করিয়ে দিয়েছে ভারত। পাশাপাশি একাধিক দেশ এই নির্যাতনের বিরুদ্ধে সরব হয়েছেন। এই আবহেই কাকদ্বীপে লাখখানেক মানুষ আতঙ্কে ভুগছেন। বিভিন্ন কলোনিতে বাংলাদেশে নির্যাতিত হিন্দুদের পাশে থাকার বার্তা দিচ্ছেন। আমরা খুব চিন্তায় আছি, মানে রাত্রে ঘুমাই না, কারণ আমার একটা মেয়ে আছে, আমার জামাই আছে, আমার নাতি এরা আছে। এদের কী অবস্থা, যে কীভাবে দিন কাটাচ্ছে আজকে দুদিন পর্যন্ত ফোন করে ধরছে না। বাড়িতে লুটপাট হচ্ছে, হ্যাঁ আগুন জ্বালাচ্ছে, লুটপাট হচ্ছে, রাত্রে মেয়েদেরকে পাশাপাশি অত্যাচার করছে, সুন্দর সুন্দর মেয়েগুলো ধরে নিচ্ছে। দেখি বলে
পিসি তোমরা ওখান থেকে কেন আসলে? বাবা সময় এখন আরো একটি বিরতি, ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন। আবাসের তালিকায় নাম উঠল তিনতলা বাড়ির মালিকের। অভিযুক্ত বাড়ির মালিক এলাকায় তৃণমূল নেতা বলেই পরিচিত। কুলপি ব্লকের কাটাবেনিয়া গ্রামের ঘটনা। পুকুরের পাশে তিনতলা পাকা বাড়ি। প্রথম দুটি তল নির্মাণের কাজ মোটামুটি সম্পূর্ণ হলেও তিনতলায় চলছে কাজ। অভিযোগ, এমন এক বাড়ির মালিকের নাম উঠেছে আবাস তালিকায়, যিনি কিনা এলাকায় তৃণমূল নেতা বলেও পরিচিত। এলাকাবাসীর অভিযোগ, শাসক দলের নেতা হওয়ার সুবাদে ব্লকের অফিসাররা তিনতলা পাকা বাড়ির মালিকের নাম আবাস যোজনার তালিকায় তুলেছেন। আবাস নিয়ে ভুরি ভুরি অভিযোগ থাকায় সম্প্রতি রাজ্য সরকারের তরফে ফের আবেদনকারীদের যাবতীয় তথ্য পরীক্ষা করে দেখা হয়েছে। প্রশাসনিক আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করেছেন। এরপরেও কিভাবে ফাঁক গলে আবাসের তালিকায় পৌঁছল তৃণমূল নেতা তাপস চট্টোপাধ্যায়ের নাম? পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের তালিকায় এসেছে না। একাধারে যেমন সে কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত নেতার স্ত্রী, অন্যদিকে তার বিস্ফোরক দাবি, এলাকায় এমন অভিযোগ ভুরি ভুরি। পেশায় একজন চাকুরিজীবী তৃণমূল নেতা তাপস চট্টোপাধ্যায়। গ্রামবাসীরা বলছেন, পাকা বাড়ির পাশাপাশি সম্পত্তিও মন্দ নয় তার। তবে কিভাবে আবাস প্রকল্পে তার নামে বরাদ্দ হলো ঘর? কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে আবাস যোজনায় বাড়ি তৈরির জন্য উপভোক্তাদের টাকা দেওয়ার কথা জানিয়েছে রাজ্য সরকার। বিরোধীদের অভিযোগকে গুরুত্ব দিয়ে আবাস নিয়ে দুর্নীতির অভিযোগ যাতে না ওঠে, সেজন্য শেষ পর্বে আরও একবার আবাস নিয়ে সমীক্ষা চলেছে। প্রশাসনের কড়াকড়ি সত্ত্বেও ফাঁক গলে উঠে আসছে আবাস নিয়ে দুর্নীতির অভিযোগ। কুলপি থেকে মানস প্রধানের রিপোর্ট, কলকাতা টিভি। উত্তর চব্বিশ পরগনার সীমান্তবর্তী গ্রাম, স্বাস্থ্যকেন্দ্র থাকলেও ঠিকমতো পরিষেবা পাচ্ছে না হাজার হাজার গ্রামবাসী। গ্রামবাসীর অভিযোগ, নাকুয়াদহ স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত চিকিৎসকরা আসেন না, নেই বেড, তাই শিবহাটি গ্রামীণ হাসপাতাল বা বসিরহাট জেলা হাসপাতালে যেতে হয় চিকিৎসার জন্য। বসিরহাটের 1 নম্বর ব্লকের সীমান্তবর্তী ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতে একমাত্র স্বাস্থ্যকেন্দ্র নাকুয়াদহ। এই স্বাস্থ্যকেন্দ্রের উপর নির্ভরশীল বিস্তীর্ণ এলাকার কয়েক হাজার মানুষ। কিছু হলেই তাদের ছুটে যেতে হয় নাকুয়াদহ স্বাস্থ্যকেন্দ্রে। স্থানীয়দের অভিযোগ, চিকিৎসকরা নিয়মিত আসেন না, নেই বেডের ব্যবস্থা। সেই কারণেই চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন হাজার হাজার মানুষ। গ্রামের লোকজনের বক্তব্য, চিকিৎসা পরিষেবা পেতে দীর্ঘ পথ পেরিয়ে তাদের যেতে হয় শিবহাটি গ্রামীণ হাসপাতাল বা বসিরহাট জেলা হাসপাতালে। ডাক্তার আসেন, কি চাইছেন? আর ঠিক মতো ডাক্তার চাইছি, সেভাবে পরিষেবাটা চাইছি ঠিক মতো। কোনো বেডের ব্যবস্থা নেই, এখানে বেড ব্যবস্থা করতে গেলে বদতলায় যেতে হবে, ঠিক আছে? বদতলা না সেবাটি যেতে হবে। এই বিষয়ে স্বাস্থ্যকেন্দ্রের হেলথ অ্যাসিস্ট্যান্ট মৌমিতা চৌধুরীর বক্তব্য, পর্যাপ্ত চিকিৎসক নেই, তাই এলাকাবাসীরা সমস্যার সম্মুখীন হন। তবে একমাত্র স্বাস্থ্যকেন্দ্রে যে বেডের ব্যবস্থা নেই, সে কথা মেনে নিয়েছেন তিনি। সমস্যা রয়েছে, ডাক্তারবাবু কম রয়েছে, তারপরে আমাদের এখানে ফার্মাসিস্ট নেই, সমস্যা অনেক। নাকুয়াদহ স্বাস্থ্যকেন্দ্রে দ্রুত বেড পরিষেবা চালুর দাবি এলাকাবাসীর। এই বিষয়ে ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বক্তব্য, খোঁজাডাঙ্গার মতো আন্তর্জাতিক সীমান্ত ও স্থলবন্দর রয়েছে। জিনিসপত্র লোডিং আনলোডিং করতে গেলে শ্রমিক, খালাসি, এমনকি চালকরা পর্যন্ত বিভিন্ন সময়ে নানা দুর্ঘটনার সম্মুখীন হন। হাসপাতালে শুধুমাত্র আউটডোর পরিষেবা চালু রয়েছে। প্রশাসনের কাছে বেডের ব্যবস্থা এবং পর্যাপ্ত চিকিৎসক নিয়োগের আবেদনের আশ্বাস দিয়েছেন ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চিন্ময় সরকার। কলকাতা টিভি। অনুমতিপত্রের মেয়াদ শেষ, অভিযোগ তা সত্ত্বেও চলছিল বালি তোলার কাজ। বালি ভর্তি গাড়ি আটকে বিক্ষোভ গ্রামবাসীদের। পাঁশকুড়ার মাইশোর গ্রামের ঘটনা। বলছেন কেন আপনি? ভুলভাল বলছেন কেন? আপনি ভুলভাল বলছেন কেন? আপনার সিওটা দেখুন, আপনার সিওটা দেখান। আপনি ভুলভাল বলছেন কেন? আপনার সিওটা বলান। আপনি সিওটা কি লেখা আছে দেখুন, কি লেখা আছে? অনুমতিপত্র ছিল, তবে তার মেয়াদ ফুরিয়েছে বেশ কিছুদিন আগেই। অভিযোগ তা সত্ত্বেও বালি তোলায় বিরাম ছিল না। রাতের অন্ধকারে দেদার চুরি হচ্ছিল বালি। এবার সেই বালি বোঝাই গাড়ি আটকে দিলেন গ্রামের লোকজন। পাঁশকুড়ার ফকির বাজারে বালি কাটাকে কেন্দ্র করে অশান্তির সৃষ্টি হয়। কংসাবতী নদীতে চলছিল বালি তোলার কাজ। স্থানীয় সূত্রে খবর, পাঁশকুড়ার মানুর গ্রামে ছিল বালি তোলার অনুমতিপত্র, আর বালি তোলা হচ্ছিল মায়সোরা গ্রামে। বিক্ষোভের জেরে আটকে পড়ে 3টি বালি বোঝাই লরি। বেশ কিছু বছর আগে ভয়াবহ বন্যার কবলে পড়েছিল পাঁশকুড়া শহর। নদী বাঁধে বিভিন্ন জায়গায় দেখা যায় ফাটল। স্থানীয়দের তৎপরতায় কোনোভাবেই সে যাত্রায় রক্ষা মেলে। বালি তোলা জেরে বাঁধে বিপদ বাড়ছে বলে অভিযোগ গ্রামবাসীর।
তবে শাসক শিবিরের দাবি পুরোটাই বিরোধীদের ষড়যন্ত্র। গ্রামের লোকজনকে জোর করে বিক্ষোভে সামিল করা হচ্ছে। যদিও এই ঘটনায় বিরোধীরা শাসক দলের কাটমাটির খেলাই দেখছেন। মুখ্যমন্ত্রী সম্প্রতি বালি চুরি নিয়ে প্রশাসনের একাংশের ঘাড়ে দায় ঠেলে দিয়েছিলেন। তার বক্তব্য, বেআইনি কারবার বন্ধ করতে এগিয়ে আসতে হবে সাধারণ মানুষকেও। এর জন্য প্রয়োজন সচেতনতা। পূর্ব মেদিনীপুর থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। রাজ্যের পশ্চিম প্রান্তের জেলা পুরুলিয়া জলসমস্যা দীর্ঘদিনের। কোথাও জলজীবন মিশনের কাজ এখনো অধরা, কোথাও বা ট্যাপ খুললেই মিলছে জল। লালমাটি রাজ্যে আপাতত মিশ্র ছবি। জল জীবন মিশন প্রকল্পে ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে বদ্ধপরিকর রাজ্য সরকার। পুরুলিয়ার 11টি ব্লকে চলছে জল জীবন মিশন প্রকল্পের কাজ। কাজ চলাকালীন নানা বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে। জমি নিয়েও দেখা দিচ্ছে সমস্যা। তবে সেই সমস্ত বাধা কাটিয়ে সজল গ্রামের তকমা পেয়েছে পুরুলিয়ার 1 নম্বর ব্লকের সোনাইজুড়ি গ্রাম। আজ সেখানে জল সমস্যা অতীত, ট্যাপ খুললেই মেলে জল। একসময় জলের জন্য এই গ্রামে বিক্ষোভ প্রতিবাদ লেগেই থাকতো। গরমকালে পরিশ্রুত পানীয় জল পেতে রীতিমতো কালঘাম ছুটত স্থানীয়দের। এখন গ্রামে ঢোকার মুখে জল জল করছে সজল গ্রাম আখ্যা পাওয়ার বোর্ড। আবার ঠিক উল্টো ছবি পুরুলিয়ার বড়াবাজারের পুরিয়ারা গ্রামে। পরিশ্রুত পানীয় জল পাওয়ার অপেক্ষায় আজও পথ চেয়ে বসে রয়েছেন গ্রামবাসীরা। একই ছবি পুরুলিয়া আরশা ব্লকের চিঠিডি গ্রাম সহ বিভিন্ন গ্রামে। মুখ্যমন্ত্রীর বেঁধে দেওয়া সময় আদৌ কি জলজীবন মিশন প্রকল্পের কাজ সম্পূর্ণ হবে? মিটবে পুরুলিয়াবাসীর জলসংকট? এই প্রশ্নের জবাবে পুরুলিয়াবাসীকে আশ্বস্ত করছে প্রশাসন। এদিকে যেসব গ্রামে জল পৌঁছয়নি সেখানে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে রাজনীতির গন্ধ পাচ্ছেন বিরোধীরা যাই বলুক না কেন, রাজ্য সরকারের সার্বিক চেষ্টা ও পরিশ্রমে গাফিলতি থাকলে পুরুলিয়ার মতো রুখাশুকা জায়গায় গ্রামে গ্রামে পানীয় জল পৌঁছে যাওয়ার বিষয়টি সহজ হতো না, এমনটাই দাবি প্রশাসনের। একসময় প্রান্তিক জেলা পুরুলিয়ার বিভিন্ন গ্রামে দেখা যেত জলের জন্য হাহাকার। পর্যাপ্ত পরিমাণে পানি জল পেতেন না গ্রামবাসীরা। আজ জল জীবন মিশনের আওতায় এসে বিভিন্ন গ্রামকে আখ্যা দেওয়া হয়েছে সজল গ্রামে। পর্যাপ্ত পরিমাণে পানীয় জল পাচ্ছেন গ্রামবাসীরা। রীতিমতো খুশি পুরুলিয়া জেলাবাসী। বিশেষ করে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পুরুলিয়া থেকে শওকত আলী, কলকাতা টিভি। আবহাওয়ার খবর দিকে নজর রাখবো। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলায় উপকূলে জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস। কলকাতা সহ 4 জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। রবিবার পর্যন্ত 2 মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা হালকা বৃষ্টি। আগামী সপ্তাহে ফের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। অকাল বৃষ্টিতে ক্ষতির মুখে পড়তে পারে চাষের কাজ, চিন্তায় চাষিরা। শীতের আমেজে ভাটা কাটা ঘূর্ণিঝড় ফেঞ্জল। ঘূর্ণিঝড় ফেঞ্জলের পরোক্ষ প্রভাব বাংলায়। উপকূল সংলগ্ন জেলাগুলিতে মেঘলা আকাশ। উপকূলের 4 জেলায় ঝোড়ো বাতাস এবং হালকা বৃষ্টির পূর্বাভাস। কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার সকাল থেকে শহরে মেঘলা আকাশ। ঠান্ডা হাওয়ায় শীতের আমেজ থাকলেও পারদ পতন সেভাবে হয়নি। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 22.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় 5 ডিগ্রি বেশি তাপমাত্রা। আগামী 4 দিন ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। ঘূর্ণিঝড় ফেঞ্জলের প্রভাবে তামিলনাড়ু এবং পন্ডিচেরি উপকূল এলাকায় প্রবল বৃষ্টি চলছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা তামিলনাড়ু, পন্ডিচেরি এবং করাইকাল এলাকায়। শীতের আমেজ কার্যত উধাও রাজধানীতে। তবে মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে। যদিও আগামী সপ্তাহে বেশ কিছুটা পারদ পতনের সম্ভাবনা। পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমে সকালের দিকে কুয়াশাচ্ছন্ন থাকার সম্ভাবনা। রবিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা 2 মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায়। এদিকে শীতের শুরুতে বৃষ্টিতে ক্ষতির মুখে আলু চাষ, চিন্তার ভাঁজ কৃষকদের কপালে। পশ্চিম মেদিনীপুরে শনিবার ভোর থেকে শুরু হয়েছে বৃষ্টি। সদ্য লাগানো হয়েছে আলুর বীজ। বৃষ্টিতে চাষের ক্ষতি হতে পারে, পাশাপাশি পিছিয়ে যেতে পারে আলু চাষ, এমনটাই আশঙ্কা কৃষকদের। পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা, ঘাটাল, দাসপুর সহ বিভিন্ন এলাকায় চিন্তায় কৃষকরা। বৃষ্টিতে মাথায় হাত কৃষকদের। চাষে ক্ষতি হলে ফের দাম বাড়তে পারে আলুর, সমস্যায় পড়তে পারে সাধারণ মানুষ। কলকাতা টিভি। সেরা 10 এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।